আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএসসি এডুকেশন। আমাদের চ্যানেলে তোমাদেরকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে সাংবিধানিক আইনের যে বিষয়টি পড়াবো, অর্থাৎ সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসগুলো পড়বো, মৌলিক অধিকার। এখন এই লেকচারে আমরা জানবো যে মৌলিক অধিকারগুলো আসলে কি, কোনগুলোকে মৌলিক অধিকার বলা হয়, আর এই অধিকারগুলো আমরা কিভাবে এনফোর্স করতে পারি। এছাড়াও এখানে আজকে আমরা শিখব যে কিভাবে আমরা মৌলিক অধিকারের সাথে আমরা অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের সাথে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির পার্থক্যটা করতে পারি। এই ইজি বিষয়গুলো নিয়ে আর ফান্ডামেন্টাল রাইটসগুলোকে আসলে ব্রডলি কিভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে বা ক্লাসিফিকেশন করা হয়েছে সেটাও আমরা আজকের এই লেকচারে পড়ব। শুরু করছি। ফান্ডামেন্টাল রাইটস বলতে আমরা আসলে কি বুঝি। সো ফান্ডামেন্টাল রাইটস এই টার্মটা বলা হচ্ছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক্যাল ওয়ান when certain human rights are written down in a constitution and are protected by the constitutional guarantee, then they are called fundamental right. তাহলে আমরা এখান থেকে দুইটা বৈশিষ্ট্য দেখতেছি যে ফান্ডামেন্টাল রাইটগুলো আর কিছুই না, কিছু হিউম্যান রাইট যেগুলো আসলে কোনো সংবিধানে লিখিত অবস্থায় থাকে এবং সংবিধান সেটাকে গ্যারান্টি দিয়ে প্রোটেক্ট করে। They are supreme or fundamental in the sense that they are placed in the supreme or fundamental law of the land, which has a supreme sanctity over all other law of the land. এবং বলা হচ্ছে যে এর সুপ্রিম স্যাংটিটি আছে ওভার অল অফ দ্য ল। So following the footsteps of the French Declaration of the Rights of Men and Citizens in 1789 and American Declaration of the Independence in 1776 and then the incorporation of the Bill of Rights in the US Constitution in 1971, most of the democratic countries with the written constitution are including a chapter for such type of special rights which are known specially as fundamental rights with special sanctity. And many third world countries which achieved independence after the Second World War adopted fundamental rights in their written constitutions. These rights are in the nature of Bill of Rights. The framers of the constitutions of those third world countries had before them the Universal Declaration of Human Rights as adopted by the United Nations in 1948. So বলা হচ্ছে যে কিভাবে আসলে এটার একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে যে ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ রাইটস অফ মেন সিটিজেন 1789, ইভেন আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1776 অ্যান্ড দেন দ্য ইনকর্পোরেশন অফ বিল অফ রাইটস অফ ইউএস কনস্টিটিউশন, অর্থাৎ ইউএস কনস্টিটিউশনের ভেতরে যে বিল অফ রাইটস ইনকর্পোরেট করা হয়েছিল, এগুলো বলা হচ্ছে যে মোস্ট অফ দ্য ডেমোক্রেটিক কান্ট্রি তারা কি করেছে আসলে 1791-এ বিল অফ রাইটস অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই ঘটনার পরবর্তীতে অন্যান্য দেশেরও সংবিধান তারা আসলে একটা আলাদা করে চ্যাপ্টারই রাখছিল, যে চ্যাপ্টারে এরকম হিউম্যান রাইটসগুলো আসলে তারা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে স্বীকৃতি দিয়েছে বা গ্যারান্টি দিয়েছে। সো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, যেহেতু বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পার্ট, বলা হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সকল রাষ্ট্র স্বাধীনতা অর্জন করেছে, অ্যাডপ্টেড ফান্ডামেন্টাল রাইটস ইন দেয়ার রিটেন কনস্টিটিউশন, এবং তারাই মূলত কিন্তু কি করেছে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো তাদের কনস্টিটিউশনের ভেতরে রেখেছে। এই অধিকারগুলোকে বলা হচ্ছে যে বিল অফ রাইটস। এই অধিকারগুলোর ন্যাচার হচ্ছে বিল অফ রাইটস। দ্য ফ্রেমার্স অফ কনস্টিটিউশন of those third world countries, they before them the Universal Declaration of Human Rights as adopted United Nations in 1948. So আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যারা কনস্টিটিউশনের ফ্রেমার্স ছিল তারা কিন্তু ওই সময় ফলো করতে পেরেছিল ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটসের যে ইউনিভার্সাল ডিক্লারেশনটা রয়েছে 1984-এ পাশ হওয়া, সেটাই তারা ডিরেক্টলি ফলো করতে পেরেছিল এবং ওইখানকার রাইটগুলোকেই তারা ফান্ডামেন্টাল রাইট হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরেছিল। ফান্ডামেন্টাল রাইটসের এনফোর্সমেন্ট আমরা এখন দেখব। যদি বলতে চাই একটা বিষয় যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ফান্ডামেন্টাল স্টেট প্রিন্সিপালস থেকে আলাদা এবং বেশি এবং গুরুত্বপূর্ণ। এই জন্যই ফান্ডামেন্টাল স্টেট প্রিন্সিপালসও গুরুত্বপূর্ণ, বাট ফান্ডামেন্টাল রাইটসগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন, যে আমরা এটাকে এনফোর্স করতে পারি।
এনফোর্স করা মানে এটা আমরা আসলে যদি এই রাইটটা আমরা না পাই তাহলে আমরা স্টেটের কাছে চাইতে পারি, এটাকে কি আমরা আমাদের রাইটটা বলবৎ করা হোক এই কথাটা বলতে পারি। So the insertion of fundamental rights in a constitution, it becomes meaningless if it is not provided by the constitution for easy effective procedure for their enforcement. And this easy effective enforcement should be available not only against executive but also against the legislative. If the executive does anything in violation of fundamental rights, then the citizen must have a remedy. Similarly, if the legislature enacts any law which is inconsistent with any fundamental rights, there must be procedure to declare that law unconstitutional. The importance of remedies to enforce fundamental rights has also got recognition in Article 8 of Universal Declaration of Human Rights 1948, which states everyone has the right to an effective remedy by the competent national tribunal for acts violating the fundamental rights granted him by the Constitution or by law. Under the constitutional framework of Bangladesh Constitution, Article 44 guarantees enforcement of fundamental rights through Article 102 of the Constitution of the High Court Division. Article 26 of Bangladesh Constitution also ensures that laws inconsistent with the fundamental rights shall be void. Further, Article 26(2) also puts a restriction on the state in making any law inconsistent with the provision of the fundamental rights part of the Constitution. সো এই পার্ট থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ফান্ডামেন্টাল রাইটসের যে এনফোর্সমেন্ট এটা যদি না থাকতো তাহলে ফান্ডামেন্টাল রাইটসটা আসলে এই পার্টটাই কনস্টিটিউশনের একটা মিনিংলেস পার্ট হয়ে যেত। এবং এই ইজি ইফেক্টিভ যে এনফোর্সমেন্টের কথা আমরা বলতেছি, এই এনফোর্সমেন্ট কিন্তু শুধুমাত্র এক্সিকিউটিভের এগেনস্টে নয়, বরং লেজিসলেটিভের এগেনস্টে। অর্থাৎ এক্সিকিউটিভ যদি ফান্ডামেন্টাল রাইটস ভঙ্গ করে তাহলে সিটিজেনের কিন্তু অবশ্যই একটা রিমেডি আছে। তো সিমিলার ওয়েতে বলা হচ্ছে যে ইফ লেজিসলেচার ইনাক্ট এনি ল, অর্থাৎ লেজিসলেচার এমন কোনো আইন পাশ করে যা এই ফান্ডামেন্টাল অধিকারের সাথে ইনকনসিস্টেন্ট হচ্ছে, তো বলাই হচ্ছে দেয়ার মাস্ট বি এ প্রসিডিওর টু ডিক্লেয়ার দ্যাট ল আনকনস্টিটিউশনাল। তো একটা প্রসিডিওর থাকতে হবে যার মধ্যে দিয়ে আমরা এই আইনকে আনকনস্টিটিউশনাল বলতে পারি। দ্য ইম্পর্টেন্স অফ remedies to enforce fundamental rights has also got recognition in Article 6 of Universal Declaration of Human Rights, which states that everyone has the right to effective remedy by the competent national tribunal for acts violating the fundamental rights granted by the Constitution or by law. So Universal Declaration এ এটা বলা আছে যে প্রত্যেকেই এরকম প্রত্যেক রাষ্ট্র কী করবে, ইউনিভার্সাল ডিক্লারেশনের 8 নম্বর আর্টিকেলে বলা আছে যে তারা যদি কোনো ফান্ডামেন্টাল রাইট ভঙ্গ করে তাহলে কম্পিটেন্ট ন্যাশনাল ট্রাইব্যুনালে এই ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশনের জন্য তারা এনফোর্সমেন্টের জন্য যেতে পারে। সো বাংলাদেশের কনস্টিটিউশনের কোথায় আছে? আর্টিকেল 44 গ্যারান্টি দিয়েছে প্রথমত এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস থ্রু আর্টিকেল 102 অফ দ্য কনস্টিটিউশন ইন দ্য হাইকোর্ট ডিভিশন। And same way Article 26 of Bangladesh Constitution also ensures that which laws inconsistent with fundamental rights shall be void. অর্থাৎ 26 আমাদেরকে লেজিসলেচারের এগেনস্টে দিচ্ছে আর 44 দিচ্ছে কনস্টিটিউশনে আমাদেরকে এক্সিকিউটিভের এগেনস্টে এনফোর্সমেন্ট করার অধিকার। এই জিনিসটা আমি তোমাদেরকে একেবারে মুখস্থ করতে বলবো। ফান্ডামেন্টাল রাইটস আন্ডার বাংলাদেশ কনস্টিটিউশন. Under the constitutional framework of Bangladesh, 18 fundamental rights are incorporated actually in Bangladesh Constitution in the part 3. So it's commencing from Article 27 to 44. Now Article 27 it's a state about equality before law. Then 28 no discrimination on grounds of religion, race, caste, sex etc. Equality of opportunity in public employment, prohibition of foreign title Article 30 and 31 right to protection of law, protection of right to life and personal liberty Article 32, safeguards as to arrest and detention Article 33, prohibition of the forced labor Article 34. So these are actually fundamental rights and there are some others such as protection in the respective of tribunal or punishment 35, freedom of movement, freedom of assembly, freedom of association, freedom of thought and
conscience and of speech, and then freedom of profession and occupation, article 40, article 41, freedom of religion, rights of to property, 42, protection of home and correspondence, article 43, and last of all, enforcement of fundamental rights, article 44. Now we will discuss these all articles. Now first one, we will discuss equality before law. আমরা এটা নিয়ে সবসময় বলি যে আইনের চোখে আমরা সবাই সমান, আর্টিকেল 27 অনুযায়ী আমরা এটা জানি। ইয়েস, all citizens are equal before law and are entitled to equal protection of law. এবং বাংলাদেশের সংবিধানেই বলা হচ্ছে যে বাংলাদেশের সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান মানে প্রোটেকশন পাওয়ার অধিকারী। ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন এটসেট্রা দিয়ে এখানে থামা হয়েছে, কারণ ভেতরের ব্যাখ্যায় অনেক কিছু বলা আছে 28 আর্টিকেলে, যে রাষ্ট্র কখনোই ডিসক্রিমিনেট করবে না কোনো সিটিজেনকে অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ন, রেস, সেক্স অর প্লেস অফ বার্থ, মানে বর্ণ, গোত্র, রিলিজিয়ন, কালার, সেক্স অর্থাৎ ফিমেল মেল এই অনুযায়ী রাষ্ট্র কখনোই কাউকে ডিসক্রিমিনেট করবে না। Women shall have equal right with men in all spheres of the state and of public life. No citizen shall on ground only of religion, race, caste, sex, place of birth be subjected to any disability, inability, restriction or condition with disregard to respect to any place of public entertainment or resort or admission to any educational institution. সো বলা হচ্ছে যে কোনো সিটিজেনকেই আসলে আমরা রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ এই অনুযায়ী আমরা কোনো ব্যক্তিকে আসলে কোনো রিসোর্ট অর অ্যাডমিশন অর এনি এডুকেশনাল ইনস্টিটিউশনে তাকে বঞ্চিত করতে পারবো না। Nothing in this article shall prevent the state from making special provision in favor of women or children or for the advancement of any backward section of citizens. So এই সব কিছু বলে আবার কিন্তু 4 নম্বরে বলেছে উইমেন, সিটিজেন এবং ব্যাকওয়ার্ড সেকশনকে ফেভার দেওয়ার জন্য যদি স্টেট কোনো কিছু পদক্ষেপ নেয় তাহলে কোনো কিছুতেই সেটা বাধা হবে না। Now equality of opportunity in public employment. There shall be equality of opportunity for all citizens in respect of employment or office of the service of the Republic. এখানে বলছে দেখো যে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সবার ইকুয়াল অপরচুনিটি থাকবে এবং কোনো সিটিজেন্সকেই তুমি তার রিলিজিয়ান, রেস, সেক্স, প্লেস অফ বার্থ তাকে নেগলিজেবল করতে পারবে না, ডিসক্রিমিনেট করতে পারবে না ইন রেসপেক্ট অফ এনি এমপ্লয়মেন্ট অর অফিস ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক। Nothing in this article shall prevent the state from making special provision in favor of any backward section of citizens for the purposes of securing their adequate representation in the service of the Republic. বলা হচ্ছে যে এই আর্টিকেলের কোনো কিছু স্টেটকে প্রিভেন্ট করবে না স্পেশাল প্রভিশন মেক করতে কোনো ব্যাকওয়ার্ড সেকশনের জন্য, যেটা আমরা আগের সেকশানেও দেখেছি যে সার্ভিস অফ দ্য রিপাবলিকে নিয়ে আসতে যদি যেমন কোটা আছে মেয়েদের বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন জেলার, তোমরা জানো সরকারি চাকরিতে ইভেন এই কোটাগুলো এগুলো কি পজিটিভ ডিসক্রিমিনেশন বলা হচ্ছে। সো সার্ভিস অফ রিপাবলিকে গভর্নমেন্ট যদি মনে করে যে ফিমেল রিপ্রেজেন্টেটিভ কম এই জবে, তখন তাদেরকে কোটার মাধ্যমে মানে স্পেশাল ফ্যাসিলিটিস দিতে পারবে, এটা কোনো কিছুই স্টেটকে প্রিভেন্ট করতে পারবে না। গিভিং ইফেক্ট টু এনি ল হিস মেক্স প্রভিশন ফর রিজার্ভিং অ্যাপয়েন্টমেন্ট রিলেটিং টু এনি রিলিজিয়াস অর denominational institution to persons of that religion or denomination, এবং কোনো একটা নির্ধারিত রিলিজিয়াস কোনো একটা দেখা যাচ্ছে ইনস্টিটিউশনে ওই রিলিজিয়াস ব্যক্তিদের অ্যাপয়েন্টমেন্ট করার বিধান করলেও এটাকে বাধা দেওয়া যাবে না। রিজার্ভিং ফর মেম্বার্স অফ ওয়ান সেক্স অ্যান্ড seeks any class of employment or office on the ground that it is considered it by its nature to be unsuited to members of the opposite sex. So reserving of the members of one sex মানে দেখা যাচ্ছে এনি ক্লাস অফ এমপ্লয়মেন্টের জন্য কোনো একটা ওয়ান সেক্সের জন্য তুমি রিজার্ভ করলে বাট অপোজিট সেক্সের জন্য করলে না, সো সেই ক্ষেত্রে কিন্তু সেই মেম্বাররা এটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। এটা স্টেটকে এই পজিটিভ ডিসক্রিমিনেশন করার ক্ষমতা দেওয়া হচ্ছে 29-এ। ইয়েস, ইউ হ্যাভ দ্য ইকুয়াল অপরচুনিটি বাট ইফ দ্য গভর্নমেন্ট থিংস ফিট দ্য সাম ব্যাকওয়ার্ড সেকশন উইমেন ফিমেল দে নিড সাম রিপ্রেজেন্টেশন ইন এনি পাবলিক এমপ্লয়মেন্ট, then the government can do it.
এই ক্ষেত্রে বলা হচ্ছে 30 নাম্বার আর্টিকেলটা অনেক সহজভাবেই বলছে যে আসলে ফরেন টাইটেল গ্রহণ করা উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট মানে কোনো ব্যক্তি কোনো টাইটেল অনার অ্যাওয়ার্ড বা ডেকোরেশন কোনো ফরেন স্টেট থেকে গ্রহণ করতে পারবে না। রাইট টু প্রোটেকশন অফ ল টু এনজয় দ্য প্রোটেকশন অফ ল অ্যান্ড টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল is the inalienable right of every citizen, wherever he may be, and of every other person for the time being within Bangladesh, and in particular, no action detrimental to life, liberty, body, reputation, or property of any person shall be taken except in accordance with the law. সো রাইট টু প্রোটেকশন অফ ল এর ক্ষেত্রে 31 কে গিয়ে আবারও আমরা বলছি যে টু এনজয় দ্য প্রোটেকশন অফ ল মানে তুমি যদি আইনের প্রোটেকশন এনজয় করতে চাও ইন অ্যাকর্ডেন্স উইথ ল যদি তোমাকে ট্রিট করা হয় এবং অনলি অন ল এটা প্রত্যেক সিটিজেনের কিন্তু ইনঅ্যালাইনেবল রাইট যে তাকে প্রোটেকশন অফ ল দেওয়া হবে মানে আইনের প্রোটেকশনে রাখা হবে এভরি আদার পার্সন অফ টাইমিং ইন বাংলাদেশ এবং ইন পার্টিকুলার করে আবার বলছে নো অ্যাকশন ডেট্রিমেন্টাল টু লাইফ লিবার্টি বডি রেপুটেশন অফ দ্য প্রপার্টি অফ এনি পার্সন শ্যাল বি টেকেন এক্সেপ্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল মানে আইনের বিধান ব্যতীত কোনো ব্যক্তির বিরুদ্ধে তুমি তার লাইফ লিবার্টি বডি রেপুটেশনকে হার্মফুল করে বা প্রপার্টির জন্য ক্ষতিকর হয় এমন কোনো স্টেপ নিতে পারবে না অর্থাৎ প্রত্যেক ব্যক্তিরই তার জীবন স্বাধীনতা সম্পত্তি স্বনাম এগুলো অক্ষুণ্ণ রেখে রাখার এবং আইনের প্রোটেকশন পাওয়ার অধিকার আছে মানে আইন দ্বারা ব্যতীত তুমি এগুলা ক্ষুণ্ণ করতে পারবা না প্রোটেকশন অফ রাইট অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভ অফ লাইফ অর পার্সোনাল লিবার্টি সেভ ইন অ্যাকর্ডেন্স উইথ ল দ্যাট ইজ কোনো ব্যক্তিকেই তার যে পার্সোনাল লিবার্টি রয়েছে এবং লাইফ রয়েছে এটা এনজয় করা থেকে কেউ কাউকে বিরত রাখতে পারবে না দ্যাট ইজ তার পার্সোনাল লিবার্টি এবং রাইট এর অধিকার রয়েছে 33 আর্টিকেল বলেছে সেফগার্ড অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন মানে কাউকেই কিন্তু হোমজিক্যালি অ্যারেস্ট বা ডিটেনশনে রাখা যাবে না কনস্টিটিউশনাল অধিকার এটা নো পার্সন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেন ইন কাস্টডি উইদাউট বিং ইনফর্ম অ্যাজ সুন অ্যাজ মে বি অফ দ্য grounds for such arrest, nor shall be denied the right to consult with defended by a legal practitioner of his choice. এটা খুবই সুন্দর একটা বিধান এই বিধানের কারণেই কিন্তু যখন তখন কোনো ব্যক্তিকে কেউ অ্যারেস্ট করতে পারে না তো সেটাই বলছে যে কোনো ব্যক্তিকেই অ্যারেস্ট করে ডিটেনশনে রাখা যাবে না ওই ব্যক্তিকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে অ্যারেস্টের গ্রাউন্ডটা জানাতে হবে এবং তাকে তার পার্সোনাল প্র্যাকটিশনার লয়ারের সঙ্গে কথা বলতে দিতে হবে এভরি পার্সন হু ইজ অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড ইন দ্য কাস্টডি এখন ধরো কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে ডিটেনে নেওয়া হলো মানে বন্দি করে রাখা হলো কাস্টডিতে দেন বলছে শ্যাল বি প্রডিউসড বিফোর নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট উইদিন এ পিরিয়ড অফ 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে কাছাকাছি কোনো ম্যাজিস্ট্রেটের নিকটে উপস্থিত করতে হবে and then বলছে এক্সক্লুডিং দ্য টাইম নেসেসারি ফর জার্নি ফ্রম দ্য প্লেস অফ অ্যারেস্ট টু দ্য কোর্ট অফ দ্য ম্যাজিস্ট্রেট তবে যে জায়গায় অ্যারেস্ট করা হয়েছে সেখান থেকে কোর্ট অফ দ্য ম্যাজিস্ট্রেট পর্যন্ত যেতে যে সময় লাগবে সেই সময়টা বাদ থাকবে অ্যান্ড নো সাচ পার্সন শ্যাল বি ডিটেইনড ইন কাস্টডি এবং নো সাচ পার্সন মানে এরকম কোনো ব্যক্তিকে আসলে কাস্টডিতে ডিটেইন করা যাবে না ফর দ্য সেট পিরিয়ড উইদাউট দ্য অথরিটি অফ দ্য ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের অথরিটি ব্যতীত কাউকে এই সময়ের বেশি আটকে রাখা যাবে না নাও নাথিং ইন ক্লোজ 1 and 2 শ্যাল অ্যাপ্লাই any one person who for time being in enemy of or alien or who is arrested or detained under any law providing for preventive detention so preventive detention এর বলে যদি আমরা কাউকে গ্রেপ্তার করে রাখি মানে আটক করে রাখি অথবা কেউ যদি ফরেন কোনো বিদেশি শত্রু হয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু 33 তারা এনফোর্স করতে বলতে পারবে না মানে তাদের কোনো অধিকার থাকবে না এই ক্ষেত্রে এই কথাটা তোমাদেরকে মনে রাখতে বলবো প্রিভেন্টিভ ডিটেনশন কারণ এটার উপরে আমরা একটা ভিডিও দেবো হোয়াট ইজ প্রিভেন্টিভ ডিটেনশন অর লাইক দ্যাট এই আর্টিকেলের 4 নাম্বার সাব আর্টিকেলে বলা হচ্ছে নো ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিভ ডিটেনশন শ্যাল অথরাইজ দ্য ডিটেনশন অফ এ পার্সন ফর এ পিরিয়ড অফ এক্সিডিং 6 months unless an advisory board consisting of 3 persons of whom 2 shall be person
who are or have been or are qualified to be appointed as judges of the Supreme Court and others shall be a person who is a senior officer in the service of the Republic has, after affording him an opportunity of being heard in person, reported before the expiration of the said period of 6 months that there is in its opinion sufficient cause for such detention. So বলছে যে কোনোই নো ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিভ ডিটেনশন, দ্যাট ইজ যত ল আছে প্রিভেন্টিভ ডিটেনশন রিলেটেড, সেইখানে বলছে যে অবশ্যই এই প্রিভেন্টিভ ডিটেনশনে কোনো ব্যক্তিকে 6 মাসের বেশি রাখতে পারবে না, নট এক্সিডিং 6 মান্থস। ওকে, তবে হ্যাঁ 6 মান্থের বেশি রাখা যেতে পারে যদি অ্যাডভাইজরি কোনো বোর্ড, যেখানে 3জন পার্সন ওই বোর্ড গঠন করবে, এবং বলা হচ্ছে টু শ্যাল বি পার্সন who have been or are qualified to appointed as a judge of the Supreme Court, মানে তাদের মধ্যে আবার 2জনের সুপ্রিম কোর্টে জাজ হওয়ার যোগ্যতা থাকতে হবে। আর আদার শ্যাল বি এনি পার্সন সিনিয়র অফিসার ওর সার্ভিস অফ রিপাবলিক, এবং আর একজন সার্ভিস অফ রিপাবলিকের হতে হবে। তো এরকম 3জন ব্যক্তি নিয়ে যদি অ্যাডভাইজরি বোর্ড করে, দেন বলছে আফটার অ্যাফোর্ডিং হিম অ্যান অপরচুনিটি অফ বিইং হার্ড, শুনানির জন্য ওই ব্যক্তিকে সুযোগ দিতে হবে, reported before the expiration of the said period of 6 months that there is in its opinion sufficient cause for such detention, মানে অ্যাডভাইজরি বোর্ড যদি সাফিসিয়েন্ট কজ দেখায়, ওকে, আনলেস মানে তারা যদি দেখায় ওকে, তাহলেই ডিটেনশনে রাখা যেতে পারে, আদারওয়াইজ 6 মান্থসের বেশি রাখা যাবে না। When any person is detained in pursuance of an order made under any law providing for preventive detention, the authority making order shall as soon as may be communicate to such person the grounds on which the order has been made, and shall afford him the earliest opportunity of making a representation against the order. So বলা হচ্ছে যে যখন কোনো ব্যক্তিকে এরকম ডিটেইন করা হয় কোনো ইন পারসেন্স টু আনি অর্ডার, কোনো অর্ডারের পরিপ্রেক্ষিতে কোনো আইনের অধীনে প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া হয়, সো যে অথরিটি এই অর্ডারটা তৈরি করেছে বা দিয়েছে, যত দ্রুত সম্ভব ওই ব্যক্তির সাথে কমিউনিকেট করবে যে তোমার বিরুদ্ধে এই অর্ডারটা হয়েছে, এবং তাকে আর্লিয়েস্ট অপরচুনিটি দেওয়া হবে যে সে যাতে রিপ্রেজেন্টেশনটা করতে পারে। প্রোভাইডেড দ্যাট দ্য অথরিটি মেকিং এনি সাচ অর্ডার মে রিফিউজ টু ডিসক্লোজ ফ্যাক্টস হুইচ সাচ অথরিটি কনসিডার টু বি এগেনস্ট দ্য পাবলিক ইন্টারেস্ট অর টু ডিসক্লোজ। তবে অথরিটি আবার এ ধরনের বিষয় ডিসক্লোজ নাও করতে চাইতে পারে, অথরিটি মনে করতে পারে যে দিস ইজ নট গুড ফর দ্য পাবলিক ইন্টারেস্ট টু ডিসক্লোজ, ইন দ্যাট কেস ডিসক্লোজ নাও করতে পারে, মানে প্রকাশ নাও করতে পারে। পার্লামেন্ট মে বাই ল প্রেসক্রাইব দ্য প্রসিজিওর টু বি ফলোড বাই অ্যান অ্যাডভাইজরি বোর্ড ইন অ্যান ইনকোয়ারি আন্ডার ক্লজ 4। সো আইন দ্বারা পার্লামেন্ট কী করতে পারে, প্রেসক্রাইব করে দিতে পারে যে আসলে অ্যাডভাইজরি বোর্ড কোন প্রসিজিওর ফলো করে এরকম ইনকোয়ারি করবে ক্লোজ 4 অনুযায়ী। Prohibition of forced labor. All forms of forced labor are prohibited, and any contravention of this provision shall be an offence punishable in accordance with law. সকল ধরনের মানে জোরপূর্বক যদি কাউকে কোনো লেবার বা শ্রমে নিয়োগ করা হয় এটা নিষিদ্ধ, এবং সকল আইন অনুযায়ী বলা হচ্ছে এটা পানিশেবল। Nothing in these articles shall apply to compulsory labor by person undergoing lawful punishment for a criminal offence and required by any law for public purpose. So পাবলিক পারপাসের জন্য যদি কোনো কাজ করতে হয় অথবা কেউ ক্রিমিনাল অফেন্স করলে তাকে দিয়ে যদি কোনো কাজ করানো হয়, দেন 34 অ্যাপ্লাই করা যাবে না। Protection in respect of trial and punishment. So no person shall be convicted on any offence except in violation of a law in force and at the time of the commission of the act, charged as an offence, nor be subjected to a penalty greater than or different from that which might have been inflicted under the law in force at the time of the commission of the offence. No person shall be prosecuted and punished for the same offence more than once. So বলা হচ্ছে 35-এ প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট, দ্যাট ইজ কোনো ব্যক্তির যদি তোমরা বিচার করতে চাও তাহলে কোন আইন দিয়ে করবে, অর্থাৎ যে আইন বলবৎ থাকাকালীন সময়ে ওই ব্যক্তি অফেন্স করেছে ওই আইন অনুযায়ী তার বিচার করতে হবে, এটাই বলতেছে। আবার ওই ব্যক্তির ওই আইন অনুযায়ী যে সাজাটা ছিল তার থেকে বেশি কিন্তু সাজা তাকে নতুন আইন পাশ করে দেওয়া যাবে না।
এই কথা এখানে বলা হচ্ছে যে কমিশন অফ দ্য অফেন্স অর্থাৎ ওই অপরাধ করাকালীন সময়ে যে সাজা বলবৎ ছিল সেই সাজাই তাকে দিতে হবে। নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স অর্থাৎ একই অপরাধের জন্য একবারের বেশি কাউকে সাজা দেওয়া যাবে না। এভরি পারসন accused of a criminal offence shall have the right to a speedy and public trial by an independent and impartial court or tribunal established by law. No person accused of any offence shall be compelled to be a witness against himself. No person shall be subjected to torture or to cruel, inhuman, or degrading punishment or treatment. Nothing in Clause 3 or Clause 5 shall affect the operation of any existing law which prescribe any punishment or procedure for trial. সো এভরি পারসন মানে প্রত্যেক ব্যক্তি বলছে যে ক্রিমিনাল অফেন্সে যদি অ্যাকিউজড হয় দেন শ্যাল হ্যাভ দ্য রাইট মানে তার অধিকার আছে স্পিডি ট্রায়াল পাওয়ার এবং পাবলিক ট্রায়াল পাওয়ার যা ইন্ডিপেন্ডেন্ট এবং ইম্পার্শিয়াল কোর্ট বা ট্রাইব্যুনাল ল কর্তৃক ইস্টাবলিশড সেই ল কর্তৃক ইস্টাবলিশড কোর্ট বা ট্রাইব্যুনাল কর্তৃক। সো কোনো ব্যক্তি বলা হচ্ছে অ্যাকিউজড অফ এনি অফেন্স তাকে বলা যাবে না যে শ্যাল বি কম্পেল টু বি এ উইটনেস এগেনস্ট হিমসেলফ অর্থাৎ তাকে বাধ্য করা যাবে না যে তার বিরুদ্ধে তাকে সাক্ষ্য দিতে। দেন 5 বলছে যে কোনো পার্সনকে কোনো টর্চার ক্রুয়েল ইনহিউম্যান ডিগ্রেডিং পানিশমেন্ট বা ট্রিটমেন্ট করা যাবে না। নাথিং ইন ক্লোজ 3 and 5 affect operation of existing any law prescribed for any proceedings or punishment or procedure for trial. 3 এবং 5 কোনো বিধানে বলছে যে এক্সিস্টিং লতে অপারেশনে আছে এরকম কোনো আইনের অপারেশন যদি আমরা করি এবং সেখানে বাধা হবে না 3 এবং 5 এই বিধান। ওকে, দেন ফ্রিডম অফ মুভমেন্ট আর্টিকেল 36 বলছে যে সাবজেক্ট টু রিজনেবল 36 থেকে দেখো একটা কথা আমরা বারবার বলবো বেশ কয়েকটা আর্টিকেলে সাবজেক্ট টু এনি রিজনেবল রেস্ট্রিকশন মানে স্টেট প্রয়োজনে এই অধিকারটা কিন্তু রেস্ট্রিক্ট করতে পারবে। সো সাবজেক্ট টু এনি রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য ল পাবলিক ইন্টারেস্ট এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট বাংলাদেশ টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি প্লেস দেয়ার ইন অ্যান্ড টু লিভ অ্যান্ড রি এন্টার বাংলাদেশ। সো বাংলাদেশের সিটিজেনদের বাংলাদেশে থ্রু আউট বাংলাদেশে বসবাস করার অধিকার আছে, থাকার অধিকার আছে এবং যেখানে ইচ্ছা তার মন চাইবে সেটেলমেন্ট করার ইচ্ছা আছে সে সেখানে সেটেল করতে পারবে, নো প্রবলেম। ফ্রিডম অফ অ্যাসেম্বলি এই ক্ষেত্রেও বলা হচ্ছে দেখো এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু অ্যাসেম্বল অ্যান্ড টু পার্টিসিপেট ইন পাবলিক মিটিংস অ্যান্ড প্রসিডিংস পিচফুলি অ্যান্ড উইদাউট আর্মস subject to any reasonable restriction imposed by law in the interest of public order or public health. So আইন দ্বারা যদি রেস্ট্রিক্টেড না হয় অথবা পাবলিক অর্ডার বা পাবলিক হেলথ প্রোটেকশনের জন্য রেস্ট্রিক্টেড না করা হয় তাহলে প্রত্যেক ব্যক্তি শান্তিপূর্ণভাবে অ্যাসেম্বল করতে পারবে অর্থাৎ মিটিং করতে পারবে, তারা প্রসেশন করতে পারবে, মিছিল করতে পারবে, তবে সেটা হতে হবে পিসফুলি শান্তিপূর্ণভাবে এবং কোনো রকম কোনো আর্মস থাকা যাবে না। Freedom of association. Every citizen shall have right to freedom of association, union, subject to reasonable restriction এখানেও আছে, by law হতে পারে, for interest of morality or public order. Now provided that no person shall have right to form or be a member of the said association or union if it is formed for the purposes of destroying the religious, social and কমিউনাল হারমোনি অ্যামং দ্য সিটিজেন মানে যদি অ্যাসোসিয়েশনটা কোনো রিলিজিয়াস, সোশ্যাল, কমিউনাল হারমোনি ব্রিচ করবার জন্য প্রতিষ্ঠিত করা হয় তাহলে বা ইস্টাবলিশ করা হয় কোনো ব্যক্তি তার মেম্বার হতে পারবে না। ইফ ইট ইজ ফর্ম ফর পারপাজেস অফ ক্রিয়েটিং ডিসক্রিমিনেশন অ্যামং সিটিজেন্স অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ এটসেট্রা it is or if it is formed for the purposes of organizing terrorist acts or militant activities against the state or the citizens of any other country and if its formation and objects are inconsistent with this constitution. So যদি কোনো অর্গানাইজেশন এই ABCD পারপাজের জন্য ফর্ম করা হয় তাহলে কোনো ব্যক্তিরই অধিকার থাকবে না এ ধরনের কোনো অর্গানাইজেশনে মেম্বার হওয়ার। আদারওয়াইজ আমরা বলছি যে বাংলাদেশের প্রত্যেক সিটিজেন
অ্যাসোসিয়েশন ইউনিয়ন করতে পারে, নো প্রবলেম। ফ্রিডম অফ থট অ্যান্ড কনসেন্স অ্যান্ড অফ স্পিচ। সো ফ্রিডম অফ থট কনসেন্স ইজ অলসো গ্রান্টেড ইন বাংলাদেশ কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 39. Number 2, subject to any reasonable restriction imposed by law, again the same point. The interest of the security of the state, friendly relations with foreign states, or public order, or decency or morality, or in the contempt of court, defamation or incitement to an offence. The right of every citizen to freedom of speech and expression and freedom of press are guaranteed. তবে হ্যাঁ, ফ্রিডম অফ এক্সপ্রেশন স্পিচ গ্যারান্টি দেওয়া হচ্ছে, সবারই এই অধিকারটা আছে, এই রাইটটা আছে, এভরি সিটিজেনের আছে। তবে কখন এবং গ্যারান্টিও দেওয়া হয়েছে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনটা কোথায়? রেস্ট্রিকশনটা হচ্ছে তোমার স্টেট সিকিউরিটির বিরুদ্ধে তুমি কোনো কথা বলতে পারবা না, ফ্রেন্ডলি রিলেশনের বিরুদ্ধে যাবে কথা বলতে পারবা না, বা ফরেন স্টেটের সঙ্গে ফ্রেন্ডলি রিলেশনের বিরুদ্ধে যাচ্ছে, ধরো পাবলিক অর্ডার, ডিসেন্সি, মোরালিটির এগেনস্টে তুমি কোনো বক্তৃতা দিতে পারবে না। ফ্রিডম অফ প্রফেশন অর অকুপেশন, so it's 40 article, it's give subject to restricted again imposed by any law, every citizen possessing such qualification, if any, as may be prescribed by law in relation to his profession, occupation, trade or business, shall have the right to enter upon any lawful profession or occupation and to conduct any lawful trade or business. So বলছে যে ল দ্বারা ইম্পোজকৃত কোনো রেস্ট্রিকশন যদি থাকে তাহলে সেটা বাদে প্রত্যেক সিটিজেন বা নাগরিকেরই অধিকার রয়েছে, যদি তার কোয়ালিফিকেশান অনুযায়ী আইন দ্বারা সে কোনো প্রফেশন, অকুপেশন বা ট্রেড বা বিজনেস করার তার অধিকার আছে। ওকে, অ্যান্ড দেন ফ্রিডম অফ রিলিজিয়ান, সাবজেক্ট টু ল, পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটি। সো সাবজেক্ট টু কয়টা জিনিসের, দেখো, আইন, পাবলিক অর্ডার এবং মোরালিটি, এই তিনটার অধীনে থেকে এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিকেরই অধিকার আছে টু প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট এনি রিলিজিয়ান। সে যে কোনো ধরনের ধর্ম গ্রহণ করতে পারে বা সেটার করতে পারে, নো প্রবলেম। এভরি রিলিজিয়াস কমিউনিটি অর ডেনোমিনেশন has the right to establish, maintain and manage its religious institutions, and it's also every religious communities one kind of right to establish their own institution, religious institution। এবং তোমরা জানো যে বাংলাদেশে বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যে সকল ধর্মের প্রাধান্য এবং হিন্দু, তাদের সবারই রিলিজিয়াস ইনস্টিটিউশন আছে। No person attaining any educational institution shall be required to receive religious instruction or to take part in or attend any religious ceremony or worship if that instruction, ceremony or worship relates to a religion other than his own. So বলছে যে নো পারসন অ্যাটেন্ডিং এডুকেশনাল ইনস্টিটিউশনে যখন কোনো ব্যক্তি অ্যাটেন্ড করবে, সো তাকে কিন্তু কোনো কি বলছে যে দে শ্যাল বি রিকোয়ার্ড টু রিসিভ রিলিজিয়াস ইনস্ট্রাকশান, টেক পার্ট টু অ্যাটেন্ড এনি রিলিজিয়াস সেরিমনি ওয়ারশিপ ইফ দ্যাট ইনস্ট্রাকশান, সেরিমনি ওয়ারশিপ রিলেট টু এ রিলিজিয়ান আদার দ্যান হিজ অন। মানে তার নিজের ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের বা ওয়ারশিপে তাকে কখনো অংশগ্রহণ করতে বলা হবে না। Right to property, subject to any restriction imposed by law, every citizen shall have the right to acquire, hold, transfer, otherwise dispose of property, and no property shall be compulsorily acquired, nationalized or requisitioned save by the authority of law. প্রত্যেক নাগরিকের, বাংলাদেশের যারা প্রত্যেক নাগরিক রয়েছে তাদের কিন্তু প্রপার্টি অ্যাকোয়ার্ড, হোল্ড, ট্রান্সফার করার অধিকার আছে, এবং বলছে যে এই অধিকারটা তাকে আইন দ্বারাই দেওয়া হয়েছে, এবং কোনো প্রপার্টি কোনো আইন দ্বারা ব্যতীত ন্যাশনালাইজ করা যাবে না বা অ্যাকুইজিট বা রিকুইজিট করা যাবে না। A law made under clause 1 of this article shall provide for the acquisition, nationalization and requisition with compensation, and shall fix the amount of compensation or specify the principle on which the manner in which the compensation is to be assessed and paid. But no such law shall be called in question in any court or on the ground any provision of the law or in respect of such compensation is not adequate. সো আর্টিকেল 42 এর সাবসেকশন 1 অনুযায়ী যদি কোনো আইন এরকম পাশ করে কোনো রাষ্ট্র, এটা তো কোনো রাষ্ট্রের কথা বলছি না, বাংলাদেশ আর কি, যদি কোনো আইন পাশ করে যে সম্পত্তি অ্যাকুইজিশন বা রিকুইজিশন করা হবে এবং সেই ক্ষেত্রে এই কম্পেনসেশন নির্ধারণ করা হলো,
তো এই লকে দ্যাট ইজ কম্পেনসেশন ইজ নট অ্যাডেকুয়েট এই কথাটাও বলা যাবে না এবং এই লকে চ্যালেঞ্জ করা যাবে না। Now the Article 44 enforcement of fundamental rights. We know that we can enforce our fundamental rights, and according to Article 44 we can enforce our fundamental right, that is right to move to the High Court division in accordance with clause 1 of Article 102 for the enforcement of the rights conferred by this part is guaranteed. And without prejudice to the power of High Court division under Article 102, Parliament may by law empower any other court within the local limits or its jurisdiction to exercise all or any of those powers. So 44 অনুযায়ী আমরা আগেও দেখলাম যে সংবিধানের 102 নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করতে পারি এই আর্টিকেল অনুযায়ী, এবং বলছে যে হাইকোর্ট ডিভিশন আন্ডার আর্টিকেল 102 পার্লামেন্ট অ্যানি আদার ল অন্য কোর্টকেও এই ক্ষমতা দিতে পারে, এনফোর্সমেন্ট করার কোনো বাধা নেই। All these rights can be divided into broad categories. One, they are right granted to all persons, citizens, non-citizens alike. These are 6 rights as enumerated in Article 32, 33, 34, 35 and 41 and 44 of the Constitution, and rights guaranteed to the citizens of Bangladesh only. These are 12 rights enumerated in Article 27, 8, 29, 30, 31, 36, 37, 38, 39, 40, 42 and 43. Again, all these rights we can be divided into another 2 broad categories, and those are, one is absolute rights, one is right on which a reasonable restriction can be imposed, and another one fundamental rights which have been particularly left for legislation. So absolute right, Article 27, 28, 29, 30, 33, 4, 35 and 44. And rights on which restriction imposed 36, 37, 38, 39, 40 and 43. And fundamental rights have been particularly left for legislation. Those are 31, 32, 40 and 42, these 4 articles. So that's all about the types or classification. Distinction between fundamental state policies and fundamental rights. Fundamental rights are enforced by the court of law. The first distinction is the important one. But fundamental principle of state policy, it cannot be enforced by the court of law. ফান্ডামেন্টাল রাইটস আমরা জানি যেটা আমাদের মৌলিক অধিকার, এটা আমরা কোর্ট অফ ল দিয়ে এনফোর্সড করতে পারি, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি পারি না। ফান্ডামেন্টাল রাইটস বেসিক্যালি সিভিল পলিটিক্যাল রাইটস, but fundamental principles of state policy are in nature of economic, social and cultural rights. Fundamental rights are laid down in the Constitution as the supreme law of the land and protected by constitutional guarantee. ফান্ডামেন্টাল রাইটগুলো সাধারণত কনস্টিটিউশনের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড এটা লিখিত থাকে এবং কনস্টিটিউশন দিয়েই গ্যারান্টিড থাকে, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রিটেন ডাউন ইন কনস্টিটিউশন অ্যাজ এ মেয়ার ডেক্লারেশন হুইচ দ্য স্টেট শ্যাল ফলো as a program, but they are not protected by the constitutional guarantee as the fundamental right. এবং ফান্ডামেন্টাল স্টেট পলিসি কিন্তু কখনোই কনস্টিটিউশন কর্তৃক গ্যারান্টিড হয় না লাইক ফান্ডামেন্টাল রাইটস। 4th নাম্বার পার্থক্য যেটা, সেখানে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর ম্যান্ডেটরি ইন নেচার, আর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি হচ্ছে ডিক্লারেটরি ইন নেচার। Fundamental rights create negative obligation on part of a state, such as the state is required to refrain from doing something. The fundamental principles of state policy create positive obligation on the state, such as to implement these principles. Fundamental rights গুলো কিন্তু এক ধরনের নেগেটিভ অব্লিগেশন সৃষ্টি করে স্টেটের জন্য, অর্থাৎ এখানে স্টেট কোনো কাজ করা থেকে স্টেটকে বিরত থাকতে হয়। কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা সবসময় একটা পজিটিভ অব্লিগেশন থাকে স্টেটের যে এই প্রিন্সিপালসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। ইফ দেয়ার ইজ এনি কনফ্লিক্ট বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দেন দ্য প্রভিশনস অ্যাজ রিগার্ড ফান্ডামেন্টাল রাইটস শ্যাল প্রিভেইল। সো যদি বিটুইন ফান্ডামেন্টাল রাইট এবং প্রিন্সিপালসের মধ্যে কোনো কনফ্লিক্ট বাধে প্রভিশনের মধ্যে, তাহলে ফান্ডামেন্টাল রাইটসে যেগুলো বলা আছে সেগুলো প্রিভেইল করবে। দ্য প্রভিশনস রিগার্ডিং ফান্ডামেন্টাল রাইটস আর ক্লিয়ার অ্যান্ড ডেফিনিট, বাট প্রভিশন অ্যাজ রিগার্ডস টু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস আর নট ডেফিনিট
and it rests upon the state to decide whether to implement these principles and how to implement it. সো ফান্ডামেন্টাল রাইটস পার্টে যে অধিকারগুলো বা প্রবিধানগুলো আছে এগুলো কিন্তু ক্লিয়ার এবং ডেফিনিট করে বলা আছে, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা ডেফিনিট করা হয়নি এবং এখানে বলা হচ্ছে যে স্টেট ডিসিশন নেয় যে কোন প্রিন্সিপালসগুলোকে ইমপ্লিমেন্ট করবে। Thus, from above discussion, we can conclude that fundamental rights are the supreme law and the state is under an obligation to comply with it or we can enforce it by the court of law. Whereas the fundamental principles of state policy are mere declaration of the constitution only in nature of socio-economic program, and every state if has the possibilities, or Bangladesh if has the possibilities to implement those, then Bangladesh could enforce that. So that's all about fundamental rights and about fundamental rights of the constitution. তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো, অথবা যদি আরও কোনো ব্যাখ্যা তোমাদের কোনো কিছুতে প্রয়োজন পড়ে আমাকে জানাতে পারো। আজকের মতো এখানেই, তাহলে আবারও তোমাদের সাথে দেখা হবে আগামীতে সাংবিধানিক আইনের নতুন কোনো সাবজেক্ট নিয়ে। তোমরা ভালো থেকো, আর আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ।